আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দাইজ ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। প্রিয় দর্শক, বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে বসেছি। সংক্ষিপ্ত এই লাইভ সেশনে আমি আপনাদের জানাতে চাই, পাকিস্তানে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে, বহু সেনা হতাহত হয়েছে। পাশাপাশি দখলদার দেশটির মধ্যে কালকে মিসাইল অ্যাটাক হয়েছে, আবার ইরানের ভেতরেও ভয়াবহ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। আবার কি যুদ্ধ শুরু হচ্ছে দুই দেশের মধ্যে? দর্শক, আমি আপনাদের একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করি। যারা দেখছেন এবং অনেকেই কমেন্ট করছেন, আমি দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গা থেকেই আমাদের নিয়মিত দর্শকরা দেখছেন। দখলদার দেশটির ভেতরে কালকে মিসাইল আক্রমণের ঘটনা ঘটেছে। দেশটির গণমাধ্যম জানিয়েছে কয়েকটি ধামাকা হয়েছে দেশটির ভেতরে এবং এতে মোটামুটি ভালো ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এরপর জানা গেছে এই আক্রমণটি ইয়েমেন থেকে বিদ্রোহী হুতি বাহিনী করেছিল এবং হুতির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, যতদিন পর্যন্ত গাজাতে আক্রমণ বন্ধ না করবে ততদিন পর্যন্ত তারা প্রতিশোধমূলক এই আক্রমণ চালাতেই থাকবেন। এবং ইয়েমেনের পক্ষ থেকে আরো বলা হয়েছে, আসছে দিনগুলোতে তারা আরো বড় ম্যাসিভ আকারে আক্রমণ করতে পারেন দখলদার দেশটির ভেতরে। অন্যদিকে ইরানেও কালকে বেশ কয়েকটি স্থানে বড় রকম বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কয়েকটি সূত্র বলছে যে ইরানে কালকে তাদের যে এটা কি বলে যে আইআরডিসি বা তাদের 12 দিনের লড়াই শেষে ইরানের যারা শহীদ হয়েছে তাদের স্মরণে কালকে একটি শোক র্যালি ছিল এবং জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাদের সেনাবাহিনী, আইআরডিসি, পরমাণু বিজ্ঞানী এবং সিভিলিয়ান যারা শহীদ হয়েছেন দখলদারদের আক্রমণে তাদের স্মরণে। তো রেভলিউশন স্কোয়ারে লক্ষ লক্ষ মানুষ নেমে এসেছিল ইরানের, এবং সেখানে ইরানের আয়াতুল্লাহ আলী খামেনি ছাড়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি সবাই উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা, আরো অন্যান্য সেনাবাহিনীর সদস্যরা, উপরস্থ জেনারেলরা সবাই উপস্থিত ছিলেন। ইরানের লাখো মানুষ তাদেরকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে, কেঁদেছেন, বলেছেন আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে আমাদেরকে পরাজিত করতে পারেনি। ইনশাআল্লাহ আগামীতে ইরানিরা ঐক্যবদ্ধ থাকবে এবং শত্রুকে পরাজিত করবে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আমরা শত্রুকে জবাব দিয়েছি এবং শত্রুকে আমরা এই বার্তা দিতে চাই, ইরানিরা ঐক্যবদ্ধ আছে, তাদেরকে যারা দুর্বল করতে চায় তারা নিঃশেষ হয়ে যাবে। এবং এই শহীদরা, এই বিশাল শহীদের মিছিল বলে দিচ্ছে ইরানিরা তাদের ভালোবাসে এবং এরা ইরানিদের জন্য, এই ভূমির জন্য জীবন দিয়েছে এবং আগামীতেও আরো যত জীবনের প্রয়োজন হয় তারা দেবে, কিন্তু শত্রুকে কখনোই ভূমি দখল করতে দেবে না। আব্বাস আরাকচি বলেছেন, আমরা ডোনাল্ড ট্রাম্পকে এই বার্তাটি দিতে চাই যে ইরানিদেরকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। তাদের শহীদরা এই জীবন উৎসর্গ করেছেন তাদের মাতৃভূমির জন্য। আগামী দিনেও প্রয়োজনে আরো শহীদরা এগিয়ে আসবে তাদের প্রিয় দেশের জন্য। মাসুদ পেজিশকিয়ান বলেছেন, একটি একটি অভিযোগ ধরে একটি রাষ্ট্রে আক্রমণের এই নজির বিশ্ব দেখেছে এবং বিশ্ব এটিও দেখেছে জাতিসংঘ বলে একটি ছোট জগন্নাথ, আমরা বাংলায় এটা বলি, তিনি তার এই শব্দটি বলেননি, জাতিসংঘ নামে একটি সংস্থা আছে যারা মুসলিম রাষ্ট্রের উপর তাদের খড়গগুলো চাপিয়ে দেন। প্রশ্ন হলো, ইরান শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রযুক্তির বা প্রজেক্টে যে কাজ করছে
এটাকে কি করে একটি পারমাণবিক বোমার দিকে রূপ দিচ্ছে বিশ্ব, এটিও দেখেছে। আবার ইসরায়েলের মতো দেশ, তারা পারমাণবিক শক্তিধর হয়েছে, কিন্তু পৃথিবী নীরব, তাদেরকে কেউ প্রশ্ন করেনি। এ থেকে এটা বোঝা যায় যে জাতিসংঘের আর কোনো প্রয়োজন নেই। প্রিয় দর্শক, আসছি পাকিস্তান প্রসঙ্গে। ইমরান খানকে ক্ষমতাহীন করেছে পাকিস্তানের সেনাবাহিনী মার্কিন প্রেসক্রিপশনে, সাইফার প্রেসক্রিপশনে। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা ছিলেন ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে, যিনি ছিলেন মিস্টার জো বাইডেন, ডেমোক্রেট। মার্কিন যুক্তরাষ্ট্রের মূল আঘাতটি ছিল দুটো। এক, আফগানিস্তানে আশরাফ গনি সরকারকে সরিয়ে তালেবানকে প্রতিষ্ঠিত করেছিল ইমরান খান। দ্বিতীয়ত, ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইমরান খান রাশিয়া সফর করেছেন এবং রাশিয়ার প্রতি পাকিস্তানের সমর্থন ব্যক্ত করেছিলেন। এই ধারণা থেকে ইমরানকে ক্ষমতাহীন করে সেনাবাহিনীর কামার জাভেদ বাজওয়া। কিন্তু ইমরানকে জেলে আটকে রেখে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পাকিস্তানে, এবং সেই নির্বাচনে ইমরান খান ক্ষমতায় বসার জন্য যে আসন প্রয়োজন তার চেয়েও বেশি, 200-র অধিক আসন ইমরান খানের দল পিটিআই একা পেয়েছে। পক্ষান্তরে পাকিস্তানের বাকি সকল দলগুলো তারা বিরোধী দলে বসার যোগ্যতা পায়নি। কিন্তু ফর্ম 45-কে ফর্ম 47-এ রূপ দিয়ে পুলিং রেজাল্টকে ডিসির হাতে তুলে দিয়ে, অর্থাৎ ডিসি যা বলবে সেটাই রিপোর্ট, কোনো ভোটের কোনো কিচ্ছু দরকার নেই। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের সেনাবাহিনীর সেনা এস্টাবলিশমেন্ট, তারা এই রেজাল্টকে মানে ব্ল্যাকমেইল করে এক প্রকার মানুষের যে ভোট, সেই ভোটটাকে তারা পরিবর্তন করে দেয় তাদের চয়েসে, অর্থাৎ তারা যেটা বলবে সেটাই ফল। তো প্রায় 200-র অধিক আসন পেয়েও ইমরান খান ক্ষমতায় বসতে পারলেন না, তাকে বিরোধী দলেও রাখা হয়নি, তাকে জেলে পাঠানো হলো, তিনি জেলে আছেন। তো সেই ইমরান খান বিহীন পাকিস্তানের মধ্যে এখন এক অরাজক পরিস্থিতি চলছে। কেবল 2024 সালে পাকিস্তানের 650-র উপর সেনাবাহিনী সদস্য জীবন দিয়েছে সন্ত্রাসীদের হাতে। কালকে পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে যে খাইবার পাখতুনখোয়া ওয়াজিরিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলায় তাদের 13 জন সেনা শহীদ হয়েছে। পক্ষান্তরে সেনাদের পাল্টা আক্রমণে 14 জন সন্ত্রাসী প্রাণ হারিয়েছে। সেনাবাহিনীর আইএসপিআর আরো বলেছে, খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে আমাদের প্রতিবেশী শত্রু দেশের এজেন্সি তাদের নেটওয়ার্ক তৈরি করে পাকিস্তানের ভেতরেই সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। এবং পাকিস্তান আরো বলেছে যে দিল্লি থেকে টোটাল পরিকল্পনা মাফিক পাকিস্তানের ভেতরে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করা হচ্ছে, অর্থাৎ ভারতের রয়ের দিকে পাকিস্তান ইঙ্গিত করেছে। যখন কেপির ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর একটি বহর যাচ্ছিল গাড়িতে করে, তখন সন্ত্রাসীরা গাড়িতে বিস্ফোরক বোঝাই করে একটি আত্মঘাতী হামলা চালায়, অর্থাৎ সেই গাড়িটি সেনাবাহিনীর কনভয়ের মধ্যে ঢুকে পড়ে এবং সেটি বিস্ফোরণ হলে 13 জন পাক সেনা শহীদ হন এবং পাক সেনাবাহিনীর পাল্টা আঘাতে, মানে যেটাকে বলি কি লড়াইতে, 14 জন সন্ত্রাসীও প্রাণ হারিয়েছে। মোট 27 জন সন্ত্রাসী এই হামলায় অংশ নিয়েছে বলা হচ্ছে এবং বেশ কয়েকজন সিভিলিয়ানও প্রাণ হারিয়েছে। বিস্ফোরকটি এত শক্তিশালী ছিল যে পাশে থাকা দুটো ভবনের ছাদ উড়ে গেছে এবং সেই ভবনে থাকা বেশ কয়েকজন আহত হয়েছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে এই হামলার সাথে টিটিপি, তেহরিক-ই-তালেবান জড়িত। পাকিস্তানের আইএসপিআর আরো বলেছে, তালেবানরা যখন ক্ষমতা এসছে তারপর থেকে পাকিস্তানের ভেতরে থেমে থেমে এই সন্ত্রাসী হামলা চলছে। পাকিস্তানের সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন যে পাকিস্তান
তালেবানদের ক্ষমতায় বসতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে, আজ সেই পাকিস্তান তালেবানদের দ্বারা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। এবং এরা আমাদের শত্রুদের এবং শত্রুদের এজেন্সির প্রেসক্রিপশনে আমাদের দেশের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। মূলত পাকিস্তানে এই মুহূর্তে দুটো সন্ত্রাসী গ্রুপ কাজ করছে, যাদেরকে আফগান তালেবান সমর্থন দিচ্ছে, আর মূল পরিকল্পনাকারী বসে আছে ভারতে। একটি হলো টিটিপি তেহরিকে তালেবান, আর একটি হলো বালুচিস্তান লিবারেশন আর্মি। এই দুটো প্রদেশ স্বাধীনতার চেয়ে বসছে পাকিস্তানের কাছে, একটি খাইবার পাখতুনখোয়া, একটি বালুচিস্তান। এবং এই স্বাধীনতার নাম করে প্রতিনিয়ত তারা পাকিস্তানিদের জিম্মি করে হত্যা করছে, সেনাবাহিনীকে হত্যা করছে। এবং গত 3-4 দিন আগে আমি আপনাদেরকে 3-4 দিন গত 2 দিন আগে আমি আপনাদের রিপোর্টে বলেছিলাম যে পাকিস্তানের কয়েকটি প্রদেশ থেকে প্রচুর সংখ্যক শত্রু দেশের এজেন্টরা ধরা পড়েছে। যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা হয়তো এই খবরটি পেয়েছে। এবং পাকিস্তানে একযোগে বড় রকম একটি সন্ত্রাসী হামলার পরিকল্পনা ছিল, কিন্তু পাকিস্তানের নিরাপত্তা বাহিনী বা এজেন্সি একটা বড় গ্রুপকে ধরে ফেলতে পারলেও যে গ্রুপটি কালকে ওয়াজিরিস্তানে আক্রমণ করেছে তাদেরকে ধরতে পারেনি। আর এই আক্রমণটি ছিল আত্মঘাতী। তো আত্মঘাতী আক্রমণ মোকাবেলা করা খুবই কঠিন। সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির তিনি খাইবার পাখতুনখোয়ার শহীদের জানাজায় উপস্থিত হয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা এবার বড় রকম অপারেশন চালাবো এই অঞ্চলগুলোতে। তিনি বলেছেন একজন শহীদের রক্তকে আমরা বৃথা যেতে দেব না, এটা তো সবসময় বলেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন সন্ত্রাসীদের যারা তৈরি করছে, যারা পালছে, যারা সন্ত্রাসীদের অস্ত্র তুলে দিচ্ছে, এদের হোতা মানে এদের ব্যাকগ্রাউন্ডে যারা আছেন প্রত্যেককে আমরা উৎপাটন করব। প্রশ্ন উঠছে পাকিস্তানের গণমাধ্যমে যে এই সন্ত্রাসী গ্রুপগুলোর হাতে আধুনিক অস্ত্র, তারপর ড্রোন, ভয়াবহ শক্তিশালী বিস্ফোরক এগুলো আসছে কোত্থেকে? 3 দিন আগে আইএসপিআর যে ব্রিফ করেছিল বলছিল এগুলো ওপার থেকে, মানে ভারতকে ইঙ্গিত করে বলেছেন যে সেখান থেকে এগুলো দেয়া হচ্ছে এবং সেই তথ্য উপাত্ত তাদের কাছে আছে। এবং আমার গত রিপোর্টে আমি বলেছিলাম যে কি কি কোত্থেকে পেয়েছে, কোন কোন এজেন্সি এজেন্টরা জড়িত তাদের নামও বলেছিলাম আপনাদের। এগুলো পাকিস্তান প্রকাশ করেছে। প্রশ্ন হলো ইমরান খান শাসন ক্ষমতায় থাকার সময় পাকিস্তানের যে শান্তি বিরাজ করছে সে শান্তিটা এখন অশান্তিতে রূপ নিয়েছে কেন? প্রশ্ন হলো প্রতিটা রাষ্ট্রে যখন জনগণের মধ্যে মানে রাজনৈতিক ব্যবস্থাটা শান্তিপূর্ণ না থাকে, অর্থাৎ রাজনীতির নামে অরাজনীতি চলে, মানুষের ম্যান্ডেট যখন প্রতিষ্ঠিত না হয়, তখন রাষ্ট্রের ভেতরে শত্রুপক্ষ যে কোনো বড় অরাজকতা ঘটাবার সহজ সুযোগ পেয়ে যায়। এই মুহূর্তে পাকিস্তানে 80-85% মানুষ চান ইমরান খান মুক্তি পান এবং তিনি ক্ষমতায় বসেন। জনগণ তাকে যে ভোট দিয়ে নির্বাচিত করেছে সঠিক ম্যান্ডেট তাকে দেয়া হোক। কিন্তু আসিম মনির সাহেব তিনি একটি পরাজিত শক্তিকে, যারা 3 নম্বর পজিশনে ছিল, যাদের মোট আসন সারা পাকিস্তানে মিলে 20টি হয়নি, 20টি আসনও পায়নি, তাদেরকে তার মতো করে তার শক্তি দিয়ে বন্দুকের জোরে ক্ষমতায় বসিয়ে রেখেছে। পাকিস্তানের পিটিআই নেতারা বলছেন যে যখন জনগণের ম্যান্ডেট প্রতিষ্ঠিত না হয় তখন শত্রুরা দেশের ভেতরে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সুযোগটি পায়। এবং প্রতিদিনই আমরা দেখছি যে পাকিস্তানে এই ঘটনাগুলো ঘটছে এবং বিনিময়ে পাকিস্তানের দেশপ্রেমিক সেনাবাহিনীর সদস্যরা এভাবে প্রাণ দিচ্ছে। 13 জন পাক সেনার সদস্য জীবন দিয়েছে, এটা চারটিখানি কথা। 13 জন একসঙ্গে, কোনো যুদ্ধ ছাড়াই 13টা মানুষের প্রাণ চলে গেছে। এই পরিবারগুলোর কান্না আসলে কে দেখবে? বলা হচ্ছে আসিম মনি সাহেব তার রাজনৈতিক খায়েশ পূরণে তিনি সেনাবাহিনীকে এইভাবে কোরবানি দিচ্ছেন। দ্রুত যদি পাকিস্তানের মধ্যে জনগণের মধ্যে একটি আস্থাশীল সরকার আসে, আর ইমরান খান যেহেতু একজন জনপ্রিয় ব্যক্তি শুধু নন, তিনি একজন মানে কি বলবো যে ডাইনামিক নেতা ছিলেন, তিনি তার শাসন ক্ষমতায় 3-3.5 বছরে এই সন্ত্রাসী কর্মকাণ্ডগুলোকে দমিয়ে ফেলেছিলেন তার কৌশল দিয়ে।
আর যে তালেবানকে ইমরান খান ক্ষমতায় বসিয়েছেন, সেই তালেবান আজকে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ভারতের হয়ে। তো ইমরান খান নিঃসন্দেহে ক্ষমতা আসলে এই জায়গাটা বন্ধ হয়ে যেত, কিন্তু যিনি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার মালিক মিস্টার আসিম মনির, তার মাথায় হলো ভিন্ন চিন্তা। তো সেই চিন্তার ফল আজকে দেখছি পাকিস্তানের ভেতরে এভাবে প্রতিনিয়ত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে, আর পাকিস্তানিরা জীবন দিচ্ছে। একদিকে বালুচিস্তান থেকে, একদিকে খাইবার পাখতুনখোয়া থেকে প্রতি মুহূর্তে এই ঘটনাগুলো আসছে, এবং হয়তোবা পাকিস্তান এখন খাইবার পাখতুনখোয়া এবং বালুচিস্তানে বড় রকম অপারেশন চালাবে। সেনাপ্রধান আসিম মনিরের বক্তব্যে বোঝা গেছে তিনি খুব অল্প সময়ের ব্যবধানে এই দুটো প্রদেশে সন্ত্রাসী নির্মূলে বড় রকম অভিযানে যাচ্ছেন। সর্বশেষ যে খবরটি সেটি হলো কাশ্মীর, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বিভিন্ন অঞ্চলে অপারেশন চালাচ্ছে ভারত। কথিত এনকাউন্টারের নামে বেশ কজন মুসলিম তরুণকে হত্যা করা হয়েছে। ভারতের গণমাধ্যম ঠিক শেখ হাসিনার মতো আমাদের বাংলাদেশে মনিরুল, বিপ্লব, তারপর হারুন, এরা কি করতো, জঙ্গি দমন নামে বা জঙ্গি ধরার নাম করে পরিকল্পিত মানুষকে বিভিন্ন জায়গায় বাসায় দরজা বাইরের থেকে লাগিয়ে ভেতরে আটকে দিয়ে তারা বাইরে থেকে গুলি করে, এটা মারে, গ্রেনেড মারে তাদেরকে হত্যা করতো। পুরো লাইভ কভারেজে দেখাতো হাসিনা জঙ্গির বিরুদ্ধে লড়াই করছে। আজ পর্যন্ত গত 15-16 বছরে একটি ঘটনা শুনিনি যে কোন জঙ্গির সাথে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়েছে, একজন পুলিশ নিহত হয়েছে। পাকিস্তানে কালকে 13 জন সেনাবাহিনী সদস্য শহীদ হয়েছেন আর 14 জন সন্ত্রাসী নিহত হয়েছেন, এবং এটা প্রতিনিয়ত ঘটে। পাকিস্তানের সেনাবাহিনী এত চৌখস, এত কি বলবো, যে এত স্ট্রং, যারা ভারতকে পরাজিত করে তারাই জঙ্গিদের হাতে প্রাণ দিচ্ছে, সন্ত্রাসীদের হাতে। আর বাংলাদেশে 15-16 বছরে শুধু আমরা একই স্ক্রিপ্ট দেখেছি, একটা স্ক্রিপ্ট লিখে শুধু ফটোকপি করে করে ঘটনার স্থান পরিবর্তন করে সেটাকে ব্যবহার করেছে। যতগুলো ক্রস ফায়ার বা এনকাউন্টার, যতগুলো জঙ্গিদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে হত্যা করা হয়েছে, একটি ঘটনায় আমরা শুনিনি বা দেখিনি জঙ্গিরা পাল্টা একটা বোমা ছুড়েছে বা একটা গুলি করেছে। একটা ভবনের মধ্যে ছিল, আমাদের মনিরুল সেখানে গেছেন, গিয়ে ওই স্ক্রিপ্ট যেটা আগে লিখে দিছে সেই স্ক্রিপ্টটি পড়ছেন, তারপরে গুলি করছেন, মেরে ফেলছেন, বের করে নিয়ে দেখাচ্ছেন যে 5 জন, 4 জন, 3 জন মারা গেছে। কিন্তু ভারতের পাকিস্তানের গল্পটা ভিন্ন। তো বাংলাদেশ, হাসিনা যে স্ক্রিপ্টে কাজ করতো, এই স্ক্রিপ্ট তো দিল্লি থেকে এসেছিল, এবার দিল্লি সেই স্ক্রিপ্ট ফলো করছে। কাশ্মীরের যে যুবকরা স্বাধীনতা চায়, কাশ্মীরের যে যুবকরা ভারতের এই আগ্রাসন বা দখলদারিত্বকে মেনে নিতে পারছে না, তাদেরকে ধরে নিয়ে বলছে যে এরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এরা সেনাবাহিনীর উপর আক্রমণ করছে, এরা এটা করছে, ওটা করছে, মিথ্যে 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 এনকাউন্টার সাজিয়ে তাদেরকে হত্যা করছে। কালকেও কাশ্মীরে বেশ কজন মুসলিম যুবককে এভাবে হত্যা করেছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে মিস্টার আসিম মনির তিনি কালকে এই বিষয়ে জোরালো কথা বলেছেন। তিনি বলেছেন কাশ্মীরের পক্ষে পাকিস্তান দাঁড়িয়ে আছে, তাদের স্বাধীনতার যে দাবিটি এটিকে সমর্থন করে পাকিস্তান, এবং ভারত যে জুলুম করছে জম্মু বা কাশ্মীরের উপর, শ্রীনগরের উপর, এটার অবসান হবে। এবং আসিম মনিরের বক্তব্যটি খুব সিগনিফিকেন্ট, তিনি কাশ্মীরকে বেশ কিছু বার্তা দিয়েছেন। এখন প্রশ্ন হলো, খুব শিগগিরই ভারতের একটি ধর্মীয় উৎসব ঘিরে উত্তেজনা চলছে। বলা হচ্ছে এই ধর্মীয় উৎসবে বিজেপি নিজেরা কোনো একটি আক্রমণ ঘটিয়ে কিছু মানুষের প্রাণ শেষ করে তারা পাকিস্তানে আরেকটি স্ট্রাইকের প্লট তৈরি করছে। এটা আমি কালকেও আপনাদের বলেছি। বলা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে এটা প্রস্তুতি নিচ্ছে তাদের শত্রু দেশটি, এবং এই প্লটটি তৈরির জন্য তারা নিজেরাই কোনো একটি, আজকালকের মধ্যে একটা ধর্মীয় উৎসব হবে ভারতে, সেই উৎসবে কোন একটি আক্রমণের ঘটনা ঘটবে, কিছু মানুষের প্রাণ হানি হতে পারে, তারপর দখলদার ইসরায়েল এবং ভারত মিলে পাকিস্তান একটা বড় স্ট্রাইক চালাবার প্রস্তুতি নিচ্ছে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো।
প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।